হ্যালো নাটোর, থাকবো না গো বদ্ধ করে, তাই চলে আসলাম নাটোর। আজকে নাটোরের রাজবাড়ি নিয়ে কথা বলবো, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম তানভীর মিল্লা ফেসবুক পেজে। আজকের ভিডিওর শুরুতে আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। মূলত এই রাজবাড়ির অবস্থান হচ্ছে নাটোরের শহরের মধ্যে। আপনারা যে কোনো জায়গা থেকে আসেন না কেন, বা বাস স্ট্যান্ডে নামেন বা ট্রেন স্টেশনে নামেন, যেখান থেকে নামেন না কেন সেখান থেকে অটো ভাড়া দিয়ে রাজবাড়ির কথা বললেই 20 থেকে 15 টাকা অটো ভাড়াতে নিয়েই চলে আসবে আপনাদের এই গন্তব্যস্থান। রাজবাড়ির পাশেই রয়েছে উপজেলা মডেল কৃষি অফিস এবং রয়েছে টিকিট কাউন্টার। রাজবাড়িতে ঢোকার জন্য আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম টুকটুক টুকটুক করে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সামনের দিকে এগিয়ে যেতেই পড়লো একটি মন্দির, আর এই সুন্দর মন্দিরটির নাম হলো তারেকেশ্বর মন্দির। এই রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে এবং রয়েছে 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর। কোন কোন জায়গায় কি রকম দর্শনীয় স্থান রয়েছে সেইটি মানচিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে এবং রয়েছে রাজবাড়ির মানচিত্র। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যাম সুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির। আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারতেছেন কত পুরনো সিঁড়ি। আপনারা যদি আসেন তাহলে আপনারা উঠতে পারবেন ঘোড়ার গাড়িতে এবং এই ঘোড়ার গাড়িতে উঠে আপনারা চতুর সাইড দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন রাজবাড়ি। এখন আমার সামনে যেটি দেখতে পারতেছেন এটি হলো বড় তরফ রাজবাড়ি। চলুন তাহলে একটু ইতিহাস জানা যায়। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশের রায় ও ভবানী চরণ চৌধুরী রাজ প্রদানে ব্যর্থ হয়ে চাকুরিচ্যুত হন। চতুর সাইডে ঘোরাঘুরির পরে আমাদের চোখে পরে একটি গুহা। দেখার পরই আমরা ঢুকে পড়লাম সেই গুহার ভেতরে। সামান্য একটু এগিয়ে যেতেই দেখতে পারি একটি গর্ত। এটি দেখার পরে আমার মনে হলো রাজারা যখন যুদ্ধ করেছেন এবং যে যুদ্ধের সময় যদি ভয়াবহ কিছু হয়ে থাকে তখন এখানে এসে লুকানো হয়েছিল বা কাউকে অত্যাচার করা হতো বা লুকিয়ে রাখা হতো। যাই হোক, ইতিহাসে ফিরে আসা যায়। দেওয়ান রুঘন নন্দন জমিদারটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রাম জীবন চৌধুরী নাটোর বংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। 1734 সালে তিনি মারা যান। এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রানী ভবানী। 1730 সালে রানী ভবানীর সাথে রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদার বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জেলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যাই হোক, প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ 50 বছর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারি পরিচালনা করেন। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ধ্বংসপ্রাপ্ত নাটোর রাজবাড়ির মন্দিরের স্মৃতিচিহ্ন। 1753 সালে কাশী অর্থাৎ বেনারসে ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি ও দুর্গাকুণ্ড নামক জলাশয় স্থাপন করেন তিনি। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে বিখ্যাত ছিল। ইতিহাস থেকে জানা যায় তার নির্মিত 100টি শিব মন্দির ছিল। রানী ভবানী 1802 সালে 5 সেপ্টেম্বর 86 বছর বয়সে তিনি মারা যান নাটোরে। তার মৃত্যুর পর তার পুত্র যোগীনন্দ্রনাথ তার বড় তরফে রাজা হন, কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যোগীনন্দ্রনাথের 2 পুত্র একে একে রাজভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে। আর আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় তরফ মালখানা। এখানে নানান ধরনের মূল্যবান জিনিস রাখা হতো। আর আপনারা এই দরজাটি দেখেন, এই দরজাটি দেখলে মনে হয় রাজকীয় ভাব। এই দরজাগুলো এখন পর্যন্ত শক্ত আছে, খুব মজবুত। আপনারা তো দেখতেই পারতেছেন। আপনারা এসে যদি এগুলো ধরে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এগুলো আসলে কত প্রাচীন। এখন চলুন যাওয়া যাক রাজবাড়ির সব থেকে নীরব জায়গাটিতে, যেখানে এখনো তাড়িয়ে বেড়ায় ভয়ঙ্কর স্মৃতি। এই সেই হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে নিরীহ কৃষকদের এনে এখানে ফাঁসি দেওয়া হতো। ফাঁসির দড়িতে ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত তাদের শেষ নিঃশ্বাস শেষ না হয়। যখন কৃষকরা খাজনা দিতে পারতো না তখন ইংরেজরা এনে এখানে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। আর এখন আপনারা যেটা দেখতে পারতেছেন এটাই হলো ছোট তরফ রাজবাড়ি। এই ছোট তরফটি বড় তরফের মতোই বানানো হয়েছিল। এখন চলুন যাওয়া যাক রাজবাড়ির কঠিন ও ভয়াবহ জায়গাটিতে। এই জায়গাগুলোতে রয়েছে ঘিরে কালো অধ্যায়। মূলত এটি একটি কাচারি বাড়ি, তবে এই ভবনটির ভিতরের অংশটি একদমই আলাদা। সেই রহস্যটি আপনারা দেখতে পারবেন ভিতরে ঢোকার পরেই। আস্তে আস্তে সবই বলছি, সঙ্গে থাকুন। বাংলায় যখন
নীল চাষ করা হচ্ছিল, তার এক পর্যায়ে এই ব্যবসায় লোকসান হয়েছিল। তাই বাংলার কৃষকরা ধান চাল চাষ করা শুরু করেছিল। কিন্তু ব্রিটিশ শাসনেরা এই বিষয়টিকে নেতিবাচক হিসেবে নিচ্ছিল, কারণ তাদের বিশাল অর্থ নীল চাষে লিগ্ন করা হচ্ছিল। তাই তারা খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। খাজনা দিতে না পারলে কৃষকদের এখানে এনে খুব অত্যাচার করা হতো। তখন বাংলার রাজারা এবং জমিদাররা ইংরেজের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। তৎকালীন নাটোরের রাজা আনন্দনাথ এই কাচারি বাড়িতেই জেলখানা তৈরি করেন। আসলে ফাঁসির আগ মুহূর্তে অপরাধীদের এখানেই রাখা হতো, কি অত্যাচারটাই করা হতো। কিন্তু এখন এই জেলখানাটি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তবে এর ভিতরে প্রাচীন স্থাপনাগুলো রয়েছে, যেগুলো আরো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। রানী ভবানীর এই রাজবাড়ির সম্পর্কে যদি আরো কোনো তথ্য জেনে থাকেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুতরাং এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, বন্ধু থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।